কাশ্মীর এক সময় যাকে বলা হতো পৃথিবীর স্বর্গ, আজ সেই কাশ্মীর ঘিরে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ছায়া। কি ঘটছে এই ভূখণ্ডে? আজ আমরা এই কাশ্মীর সম্পর্কে অনেক অজানা তথ্য জানার চেষ্টা করব। 1947 সালে ভারত ও পাকিস্তান বিভাজনের সময় উপমহাদেশে থাকা 565টি রাজ্যকে স্বাধীনতা দেওয়া হয়। তারা চাইলে ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে। কাশ্মীর ছিল সেগুলোর মধ্যে একটি। শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং, কিন্তু জনগণের বেশিরভাগই ছিলেন মুসলিম। হরি সিং প্রথমে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন, কিন্তু অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতি ও সেনারা কাশ্মীরে আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হরি সিং ভারতের কাছে সামরিক সহায়তা চান। ভারতের শর্ত ছিল কাশ্মীরে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে হবে। হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন এ স্বাক্ষর করেন এবং কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এর ফলে 1947-48 সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। এক বছরের মধ্যেই জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়, কিন্তু কাশ্মীর বিভক্ত হয়ে যায়। এক অংশ ভারতের আর এক অংশ পাকিস্তানের দখলে থেকে যায়, যেটি আজ আজাদ কাশ্মীর নামে পরিচিত। এরপর 1965 সালে দ্বিতীয় যুদ্ধ। এইবার পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে গোপনে সেনা পাঠায় কাশ্মীরে। ভারত বুঝতে পেরে জবাব দেয়। আবারও জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ থেমে যায়। তৃতীয়বার যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে। পাক সেনারা গোপনে কার্গিল সীমান্তে ঢুকে পড়ে উচ্চভূমি দখল করে নেয়। ভারত বিশাল সেনা অভিযান চালিয়ে তাদের হটিয়ে দেয়। এটি ছিল দুই পরমাণু শক্তিধর দেশের প্রথম সরাসরি যুদ্ধ। এই তিনটি যুদ্ধেই কেন্দ্রবিন্দু ছিল কাশ্মীর। যে ভূখণ্ড একসময় শান্তির প্রতীক ছিল, তা এখন হয়ে উঠেছে সংঘাতের আগুন। 2019 সালের 5ই আগস্ট ভারত সরকারের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত কাশ্মীর পরিস্থিতিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ভারত সংবিধানের 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। এই ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল, আলাদা পতাকা ছিল এবং বাইরের কেউ সেখানে জমি কিনতে পারত না। কিন্তু 370 ধারা বাতিলের মাধ্যমে এগুলো সবই বদলে যায়। ভারতের অন্য রাজ্যগুলোর মতোই কাশ্মীর হয়ে যায় ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। এই ঘোষণার আগে থেকেই পুরো উপত্যকায় সেনা মোতায়েন বাড়ানো হয়, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় এবং বহু স্থানীয় নেতাকে গৃহবন্দী করা হয়। পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া জানায়। তারা কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে। জাতিসংঘ, চীন, তুরস্ক, মালয়েশিয়া সহ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করলেও বেশিরভাগ বড় শক্তিশালী দেশ এটিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মেনে নেয়। তবে কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের জীবনে এর প্রভাব পড়ে গভীরভাবে। বাধা পড়ে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনীতিতে। 2025 সালে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর সীমান্ত। লাইন অফ কন্ট্রোলে প্রায় প্রতিদিনই গুলি বিনিময়ের খবর আসছে। সেনাবাহিনী বাড়িয়েছে টহল ও নজরদারি। কিছু এলাকায় ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। উভয় দেশের মিডিয়ায় চলছে যুদ্ধের প্রস্তুতি ও উত্তেজনাপূর্ণ বক্তব্য। রাজনৈতিক নেতারা একে অপরকে দোষারোপ করছেন। জনগণের মনেও তৈরি হচ্ছে উদ্বেগ ও আতঙ্ক। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তান আবারও সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান বলছে ভারত ইচ্ছাকৃতভাবে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে। দুই দেশের সেনাবাহিনী সীমান্তে বাড়িয়েছে উপস্থিতি। সামরিক মহড়াও শুরু হয়েছে। কূটনৈতিক স্তরে চীন, আমেরিকা ও জাতিসংঘ শান্তির আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো বড় অগ্রগতি হয়নি। এ পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যদি নিয়ন্ত্রণ না আসে তবে এটা সহজে আরেকটি সংঘাতে রূপ নিতে পারে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিশে আছে অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা। এখানে সাধারণ মানুষের জীবন যেন প্রতিনিয়ত এক যুদ্ধ। সকালে স্কুলে যাওয়া শিশুদের চোখে ভয়, ব্যবসায়ীদের মনে সংশয় আর কৃষকের হৃদয়ে অনিশ্চয়তা। কারফিউ, সেনার টহল, হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া, এসব এখন জীবনযাপনের অংশ হয়ে গেছে। বহির্বিশ্বের কাছে হয়তো কাশ্মীর একটি পর্যটন গন্তব্য, কিন্তু কাশ্মীরিদের কাছে এটি এখন এক কঠিন বাস্তবতার নাম। কাশ্মীরের অনেক মানুষ মনে করেন তাদের কণ্ঠ আজ অবরুদ্ধ। তারা চায় স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ। অনেকেই অভিযোগ করেন গণগ্রেফতার, ইন্টারনেট বন্ধ, সংবাদ নিয়ন্ত্রণ এবং কঠোর আইন প্রয়োগ এসব মানবাধিকারের লঙ্ঘন।
কাশ্মীরিদের একটা বড় অংশ এটা বিশ্বাস করেন যে এই সংকটের সমাধান হতে হবে কাশ্মীরিদের মতামতকে প্রাধান্য দিয়ে, বাইরের চাপ দিয়ে নয়। কাশ্মীরের উন্নয়ন বারবার থমকে দাঁড়িয়েছে নিরাপত্তাহীনতার কাছে। একদিকে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস, অন্যদিকে সেনা উপস্থিতি। এই দুই চাপে পিষ্ট সাধারণ মানুষ। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য সবখানেই অনিশ্চয়তা। চাকরির সুযোগ কম, ব্যবসা ঝুঁকিপূর্ণ, আর তরুণদের ভবিষ্যৎ ধোঁয়াশার মধ্যে। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের উত্তেজনা শুধু উপমহাদেশেই সীমাবদ্ধ নয়, বরং এটি এখন বৈশ্বিক উদ্বেগের এক বড় কেন্দ্রবিন্দু। চীন প্রকাশ্যে ভারতের ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করেছিল, কারণ লাদাখ অঞ্চলের কিছু এলাকা নিয়ে তাদেরও দাবি রয়েছে। চীন বারবার বলছে কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল এবং যে কোনো সিদ্ধান্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বললেও বারবার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে, বিশেষ করে ইন্টারনেট বন্ধ, রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করা ও সাধারণ মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে তারা ভারত ও পাকিস্তান উভয়ের প্রতি সংযম দেখানোর আহ্বান জানায়। জাতিসংঘ শুরু থেকেই কাশ্মীরকে একটি ডিসপিউটেড টেরিটরি হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে। তারা চাইছে যে কোনো সমাধান হোক কাশ্মীরিদের ইচ্ছা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী। তবে বাস্তবে জাতিসংঘের ভূমিকা ছিল অনেক সীমিত, বলা চলে প্রতীকী। কাশ্মীর নিয়ে যদি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, তা হবে শুধু দুই দেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়। ভারত ও পাকিস্তান উভয় দেশের কাছেই রয়েছে পরমাণু অস্ত্র। যদি সংঘাত এই স্তরে গড়ায়, তবে তার ফল হতে পারে লাখ লাখ মানুষের মৃত্যু, পরিবেশ ধ্বংস এবং দীর্ঘমেয়াদী মানবিক সংকট। এছাড়া যুদ্ধ মানেই অর্থনৈতিক বিপর্যয়, শরণার্থী সংকট এবং পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাওয়া। এই কারণেই আন্তর্জাতিক মহল এখন শান্তির পক্ষে এবং চাই এই সমস্যার রাজনৈতিক সমাধান। কাশ্মীর শুধু এক টুকরো জমি নয়, এটি দুই জাতির আবেগ, ইতিহাস আর অসমাপ্ত স্বপ্নের প্রতিচ্ছবি। প্রতিবার যখন গোলাগুলির শব্দ শোনা যায়, হারিয়ে যায় কারো বাবা, কারো সন্তান অথবা একটি ভবিষ্যৎ, প্রশ্ন রয়ে যায়, এই জমি কি কখনো শান্তির গান শোনাবে, নাকি ইতিহাসের একই পৃষ্ঠা শুধু রক্তেই লেখা হবে? আপনি কি মনে করেন এর কোনো শান্তিপূর্ণ শেষ সম্ভব?